টিভিতে শার্লক হোমস দেখে ফেলুদা বেশ মুগ্ধ। বলল একেবারে বইয়ের পাতা থেকে উঠে এসেছে। হোমস আর ওয়াটসন। জানিস তোপসে, আমাদের যা কিছু শিক্ষা দীক্ষা ওই শার্লক হোমসের কাছে। সব প্রাইভেট ডিটেকটিভের গুরু হচ্ছে এই হোমস। তার সৃষ্টিকর্তা কনান ডয়েলের জবাব নেই। জটায়ু সায় দিয়ে বললেন, লোকটা কত গল্প লিখেছে ভাবুন তো। এত প্লট যে কি করে মাথায় আসে মশাই, ভেবেই পাই না। এই সাধে সাধে আমার টাক পড়েছে। প্লট খুঁজতে গিয়ে তো মাথার চুলই ছিঁড়ে ফেললাম। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, তার মধ্যে চা আর ডালমুটটা জমে উঠেছে ভাই। আসলে লালমোহনবাবু 41টা রহস্য উপন্যাস লিখেছেন, কিন্তু তার বেশিরভাগই ফেলুদার ভাষায় থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। তবে প্লটের জন্য মাথা খুঁড়লেও ভদ্রলোকের উৎসাহের কোনো অভাব নেই। আর সত্যি বলতে কি, ফেলুদার সঙ্গে বন্ধুত্ব হবার পর থেকে ওনার গল্প অনেক ইমপ্রুভও করে গেছে। শ্রীনাথকে একটু বলো না ভাই তোপসে, বললেন লালমোহনবাবু। আর এক কাপ চা হলে মন্দ হতো না। আমি শ্রীনাথকে চায়ের ফরমাস দিয়ে আসতেই দরজায় টোকা পড়ল। তার আগে অবশ্য ট্যাক্সি থামার শব্দ পেয়েছি। দরজা খুলে দেখি ছাতা মাথায় এক ভদ্রলোক, মাঝারি হাইট, ফর্সা রং, দাড়ি গোঁফ কামানো, বয়স এই 40-45। বললাম কাকে চাই। অবশ্য এই প্রশ্নটা না করলেও চলতো, কারণ দেখেই বুঝেছি উনি মক্কেল। এটা কি প্রদোষ মিত্রের বাড়ি? প্রশ্ন করলেন ভদ্রলোক। এবারে ফেলুদা বলে উঠল, আপনি আসুন ভেতরে। ভদ্রলোক ছাতাটা বন্ধ করে ভেতরে ঢুকলেন। ওটাকে দরজার পাশে রেখে দিন, বলল ফেলুদা। ভদ্রলোক তাই করলেন। তারপর সোফার এক পাশে এসে বসল। ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র, আর উনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। যাক, তবু আপনাকে বাড়ি পাওয়া গেল, বললেন ভদ্রলোক। টেলিফোন করে কোনো কানেকশন পান না আজকাল, এই আর যা হয়। কি ব্যাপার বলুন। বলছি, তার আগে আমার পরিচয়টা দিই। আমার নাম মহিতোষ রায়। নাম শুনে চিনবেন ততটা আশা করি না, তবে থিয়েটার লাইনে আমার কিছুটা খ্যাতি আছে। আপনি তো অপসরা থিয়েটারে আছেন, তাই না? ঠিকই ধরেছেন। এখন প্রফুল্লতে অভিনয় করছি। আপনার কাছে এসেছি একটা সংকটে পড়ে। কিসের সংকট? কদিন থেকে আমার হুমকি দেওয়া কিছু চিঠি আসছে। কার কাছ থেকে আসছে তা বলতে পারবো না। তার কিছু নমুনা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখুন। ভদ্রলোক প্যাকেট থেকে 4টে কাগজ বের করে তারপর সেগুলো টেবিলের ওপর রাখলেন। আমি দেখলাম একটায় লেখা সাবধান, আর একটায় তোমার দিন ফুরিয়ে এলো, আর একটায় তোমার দুষ্কৃতির ফল ভোগ করো, আর 4 নম্বরটায় আর সময় নেই, এবার ইষ্টনাম জপ করো। গোটা গোটা বড় বড় অক্ষরে লেখা, আর সবই যে একই লোকের লেখা তার বোঝার কোনো উপায় নেই। এসব কি ডাকে এসছে? ফেলুদা জিজ্ঞেস করল। আগে হ্যাঁ। এগুলো কদিনের মধ্যে পেয়েছেন? তা ধরুন 7 দিন। কে লিখেছে কিছু অনুমান করতে পারছেন? একেবারেই না। আমার প্রতি বিরূপ এমন কোনো লোকের কথা আমার তো মনে পড়ছে না। দেখুন, আমি থিয়েটারে কাজ করি। আমাদের মধ্যে ছোটখাটো ঝগড়া মনোমালিন্য লেগেই থাকে। আমি 2 বছর হলো অপসরায় আছি। তার আগে রূপমঞ্চে ছিলাম। আমাকে নেওয়া হয় একটি অভিনেতার জায়গায়। স্বভাবতই সেই অভিনেতা এতে সন্তুষ্ট হয়নি। সে নিশ্চয়ই ঈর্ষায় ভুগছে। এই অভিনেতার নাম কি? জগন্ময় ভট্টাচার্য। ভয়ানক ড্রিঙ্ক করা শুরু করেছিল, তাই তাকে আর রাখা যায়নি। তিনি এখন কি করছেন, কোথায় আছেন তা কেউই জানি না। এই জগন্ময় ভট্টাচার্য ছাড়া
আর কারোর কথা মনে পড়ছে আপনার? আমার একটি ছোট ভাই আছে, তার সঙ্গে আমার বনে না। সে অবশ্য আলাদা থাকে। আমার বাবার মৃত্যুতে সম্পত্তিও সব আমি পাই। আমার ছোট ভাই অসৎ সঙ্গে পড়ে নষ্ট হয়ে যায়, বাবা তাই তাকে উইল থেকে বাদ দিয়ে দেন। এবার ছোট ভাই স্বভাবতই খুবই অসন্তুষ্ট হয়। এছাড়া শত্রু বলতে আর কারোর কথা মনে পড়ছে না। আপনি সাবধানে আছেন তো? তা তো আছি, কিন্তু আপনি যদি একটু পথ বদলে দিতে পারেন। দেখুন, এই ব্যাপারে সাবধানে থাকতে বলা ছাড়া আর কিছু বলার নেই। আপনি থাকেন কোথায়? বালিগঞ্জে, 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস। একাই থাকেন? আগে হ্যাঁ, একটি চাকর আর একটি রান্নার লোক আছে। আমি এখনো বিয়ে করিনি। সত্যি বলতে কি, এই অবস্থায় আমার আর কিছুই করার নেই। এরকম হুমকি কেস আমার কাছে আগেও এসেছে। চিঠিগুলো থেকে কিছু ধরা যায় না। এখানে 4টে চিঠিতে দেখছি 4 রকমের পোস্টমার্ক। কাজে কোত্থেকে এসছে কিছুই তো বলা যাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি শেষ পর্যন্ত কিছুই হয় না। তবে আপনাকে কেউ উৎকণ্ঠায় ফেলতে চাইছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি বলি কি, আপনি পুলিশে যান, তারা এসব ব্যাপারে আরো ভালো ব্যবস্থা করতে পারে। ভদ্রলোক যেন একটু মুর্ছেই পড়লেন। বললেন, পুলিশ? কেন, পুলিশের বিরুদ্ধে আপনার কি কোনো অভিযোগ আছে নাকি? না, তা নেই, তবে ওই আর কি। তবে আর কি? আপনি সোজা থানায় গিয়ে একটা রিপোর্ট করুন। আমায় যা বললেন তাই বলবেন। ভদ্রলোক অগত্যা উঠে পড়লেন। ফেলুদা তাকে দরজা অবধি পৌঁছে দিল। তারপর ফিরে এসে পরে বলল, ভদ্রলোকের ডান হাতের আঙুলের একটা আংটির দাগ দেখলাম। সেই আংটিটি কোথায় আছে কে জানে? বেচে দিয়েছেন বলছেন নাকি? জটায়ু প্রশ্ন করল। দিলে আশ্চর্য হব না। পায়ের জুতো জোড়ার অবস্থাও বেশ খারাপ। প্রফুল্লতে উনি প্রধান ভূমিকায় অভিনয় করছেন না সেটা জানি, সেটা করছেন অপ্সরা স্টার অভিনেতা নেপাল লাহিড়ী। কিন্তু কে ওর পেছনে লেগেছে বলতো? আমি প্রশ্ন করব। কি করে বলবো বল? উনি যে দুজনের কথা বললেন তাদের একজন হতে পারে। কথা এই কেস আমার নেওয়া চলে না, আর অনেক সময় এগুলো স্রেফ ভাওতার ওপর চলে। আমার কত টেলিফোনই এসছে, কত হুমকি না এসছে, সেসব মানতে হলে তো আজকে বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকতে হতো। কিন্তু এই চিঠির ব্যাপারটা যে ভাওতা নয় সেটা 3-4 পরেই জানলাম। খবরটা জানা গেল খবরের কাগজের মারফত। ছোট করে লেখা খবর, অনসার থিয়েটারের অভিনেতা নিখোঁজ। মোহিতোষ রায় নাকি সন্ধেবেলা থিয়েটারে না থাকলে লেকের ধারে বেড়াতে যেতেন। গত পরশু অর্থাৎ সোমবার তিনি যথারীতি বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরেননি। বাড়ির চাকর থানায় গিয়ে খবর দেয়। পুলিশ এই নিয়ে তদন্ত চালাচ্ছে। ফেলুদা বিরক্ত হয়ে বলল, লোকটাকে পই পই করে বলেছিলাম সাবধানে থাকতে। তার লেকে বেড়াতে যাওয়ার যে কি দরকার ছিল। যাই হোক, আমার কাছে যখন এসেছিলেন ভদ্রলোক, তখন একবার ওর বাড়িতে যাওয়া দরকার। ঠিকানাটা মনে আছে? 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস। গুড, তোর স্মরণ শক্তি পরীক্ষা করছিলাম। 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। 5 নম্বর পণ্ডিতিয়া প্লেসে একটি ছোট্ট দোতলা বাড়ি। তার একতলায় থাকতেন মোহিতোষবাবু। চাকর দরজা খুলে দিলে আমরা নিজেদের পরিচয় দিয়ে ভেতরে ঢুকলাম। ফেলুদা চাকরকে বলল, তোমার মনিব আমার কাছে এসেছিলেন সাহায্য চাইতে। উনি মাঝে মাঝে হুমকি চিঠি পাচ্ছিলেন, সে খবর কি তুমি জানো? জানি বই কি বাবু, আমি 22 বছর ওনার কাজ করছি। আমাকে সব কথাই বলতেন। আমি ওনাকে অনেক করে বলেছিলাম, আপনি বেড়াতে যাবেন না, বাড়িতে থাকুন, সাবধানে থাকুন। তা উনি আমার নিষেধ শুনলেন না। যখন দেখলাম রাত্রি 9:30 হয়ে গেল তাও আসছেন না, তখন আমি নিজেই গেলাম লেকে। কোনখানটায় উনি বসতেন, কোনখানটায় বেড়াতেন সেটা আমি জানতাম, কিন্তু ওই
তাকে তো কোথাওই দেখতে পেলাম না। তারপরে পুরো একটা দিন কেটে গেল, এখনো কোনো খবর নেই। আমি থানায় গেলাম, তেনারা সে লিখে টিখে নিলেন, কিন্তু এখনো পর্যন্ত তো কিছুই হলো না। ফেলুদা বলল, তুমি এখন আমাদের সঙ্গে একবার আসতে পারবে? লেকে যে জায়গাটায় বসতেন সেটা যদি একবার দেখিয়ে দাও। হ্যাঁ নিশ্চয় বাবু, চলুন আমি যাচ্ছি। তোমার নাম কি? দীনবন্ধু বাবু। আমরা তিনজন ট্যাক্সি করে লেকে গিয়ে হাজির হলাম। জলের ধারে একটা আমলকি গাছের পাশে একটা বেঞ্চ, তাতেই নাকি হাঁটা সেরে বসতেন ভদ্রলোক। হাঁটার অভ্যেসটা ডাক্তার বলে বলে করিয়েছিল। এখন চতুর্দিকে কোনো লোক নেই। ফেলুদা খুব মন দিয়ে বেঞ্চে আর তার চারপাশটা পরীক্ষা করে দেখল। প্রায় মিনিট পাঁচেক তন্ন তন্ন করে খুঁজে ঘাসের মধ্যে একটা পিতলের কৌটো পেল। দীনবন্ধু সেটা দেখা মাত্রই বলে উঠল, এ কৌটো তো বাবুর ছিল। কৌটোটা খুলে ভেতরে এলাচ আর সুপুরি পাওয়া গেল। ফেলুদা সেটা পকেটে পুরে নিল। তারপর দীনবন্ধুকে জিজ্ঞেস করল, তুমি কি ভবানীপুরের থানায় খবর দিয়েছিলে? আগে হ্যাঁ বাবু। ঠিক আছে, চলো তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা একটু থানায় খবর দিয়ে আসি। মোটামুটি কলকাতার বেশিরভাগ থানার ওসির সঙ্গেই ফেলুদার আলাপ আছে। ভবানীপুর থানার ওসি হচ্ছেন সুবোধ অধিকারী। আমরা দীনবন্ধুকে পণ্ডিতিয়া প্লেসে নামিয়ে দিয়ে গেলাম অধিকারীর সঙ্গে দেখা করতে। রাশভারী হলো বেশ মাইডিয়ার লোক, আর ফেলুদাকে খুব পছন্দ করে। আমাদের দেখায় একটু অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, এত সকাল সকাল? আমরা দুটো চেয়ার নিয়ে বসলাম। ফেলুদা বলল, একটা ডিসঅ্যাপিয়ারেন্সের কেস আপনাদের কাছে রিপোর্টেড হয়েছে, মহিতোষ রায়। হ্যাঁ, এটা বোধ হয় সত্যবান দেখছিল। দাঁড়ান, ওকে ডাকি। একটু চা চলবে? আপত্তি নেই। মিনিট খানেকের মধ্যে ইন্সপেক্টর সত্যবান ঘোষ এসে গেল। উনিও ফেলুদার যথেষ্ট ছিলেন। দুজনেই হ্যান্ডশেক করার পর সত্যবান বললেন, কি ব্যাপার বলুন। মহিতোষ রায় বলে একটি অভিনেতা বোধহয় নিরুদ্দেশ হয়েছে। নিরুদ্দেশ কেন? আমার তো মনে হয় তাকে মেরে ফেলা হয়েছে। তার বাড়ি থেকে বেশ কয়েকটা হুমকি চিঠি পাওয়া গেছে, আর লেকের ধারে মেরে ফেলে গায়ে কিছু ভারী জিনিস বেঁধে লাশ জলে ফেলে দিলে সে তো আর পাওয়াও যাবে না। আপনি এ ব্যাপারে কি করে ইন্টারেস্টেড হলেন? ফেলুদা মহিতোষবাবুর আসার কথাটা বলল, তারপর প্রশ্ন করল, আপনারা কোনো রকম এগোবার রাস্তা খুঁজে পাননি বোধ হয়? ঘোষ বললেন, ভদ্রলোক অনসে থিয়েটারে অভিনয় করতেন। আমরা সেখানে খোঁজ করেছি, কিন্তু কিছু এগোতে পারিনি। থিয়েটারে এমন কারোর সঙ্গে এমন শত্রুতা ছিল না যে সেখান থেকে খুন হতে পারে। পেটি জেলাসি সবসময় থাকতে পারে, কিন্তু সেটা খুনের কারণ হয় না। ভদ্রলোকের আর্থিক অবস্থা কেমন ছিল? মোটামুটি 1200 টাকার মাইনে পেতেন। একা মানুষ, তাই চলে যেত। অবশ্যই খুনি যে হয়েছে সে কথা জোর দিয়ে বলা যায় না। ভদ্রলোককে কেউ হয়তো ফুসলে নিয়ে গেছিল, কিংবা ভদ্রলোক হয়তো নিজেই কোনো কারণে গা ঢাকা দিয়েছেন। আমি আজ লেখের ওখানে গিয়েছিলাম। ভদ্রলোক যে বেঞ্চতে বসতেন তার পাশেই ঘাসের মধ্যে একটা মশলার কৌটো পাই। তাই বুঝি? হ্যাঁ। তাহলে তো খুন বলেই মনে হচ্ছে। আততাই সঙ্গে স্ট্রাগলের সময় পকেট থেকে কৌটোটা পড়ে গেছিল। তাই তো মনে হচ্ছে। ঠিক আছে, আমাদের এদিকে থেকে কোনো খবর পেলে আপনাকে নিশ্চয়ই জানাবো। ভেরি গুড, আমিও আপনাদের টাচে থাকবো। মিস্টার ঘোষ চলে গেলেন। চা এসে গেছিল। আমরা চা খেয়ে উঠে পড়লাম। বাইরে বেরিয়ে এসে ফেলুদা বলল, একবার অনসে থিয়েটারে যাওয়া দরকার। ওই কেমিস্টের দোকান থেকে লালমোহন বাবুকে ফোন করে বলে দে উনিও যেন ওখানে চলে আসে। ফোন করে আমরা আবার ট্যাক্সি ধরলাম। যেতে হবে সেই শ্যামবাজার। অনসে থিয়েটারে পৌঁছে দেখি লালমোহন বাবু অপেক্ষা করছে। কি ব্যাপার মশাই? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। আজকের কাগজ দেখেননি? দেখেছি বই কি, মহিতোষ রায় তো হাওয়া। হাওয়া কেন? বোধহয় খতম। সংক্ষেপে লালমোহন বাবুকে সকালের ঘটনাটা বলে দিল ফেলুদা।
বলেন কি? তাহলে আমরা কি এখন থিয়েটারে তদন্ত চালাবো? একবার অন্তত ম্যানেজারের সঙ্গে কথা বলি। আমরা ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছিলাম। এবার এগিয়ে গিয়ে ভেতরে ঢুকলাম। গেটে দারোয়ান বলল ম্যানেজারের নাম কৈলাস বানুজ্জে, তিনি তার অফিসে আছেন। ম্যানেজারের অফিসে পৌঁছাতে গেলে একটা ঘর পেরোতে হয়। সেখানে একজন ভদ্রলোক একটা টেবিলের সামনে বসে কাগজপত্র ঘাঁটছিলেন। জিজ্ঞেস করলেন আমাদের কি দরকার। ফেলুদা এবার একটা কার্ড বের করে ভদ্রলোকের হাতে দিয়ে বলল, একবার যদি কৈলাসবাবুর সঙ্গে দেখা করতে পারি। ভদ্রলোক আমাদের অপেক্ষা করতে বলে ভেতরে চলে গেলেন। মিনিট খানেক পর বেরিয়ে এসে বললেন, আপনারা আসতে পারেন। আমরা তিনজন গিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম। বেটে মোটা কালো ভদ্রলোক, নাকের নিচে একটা সরু গোঁফ, বয়স আন্দাজ 50। বললেন, আপনার নাম তো শুনেছি, কিন্তু হঠাৎ আমার এখানে আসার প্রয়োজন হলো কেন সেটাই ভাবছি। ফেলুদা বলল, আপনার একজন অভিনেতার সম্বন্ধে কিছু জানার ছিল, তিনি এখন নিখোঁজ। মহিতোষের কথা বলছেন? সে ব্যাপারে তো পুলিশ এসে এক দফা এনকোয়ারি করে গেছে। ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, কতগুলো হুমকি চিঠি পেয়েছেন সেই নিয়ে আমার পরামর্শ নিতে। হুমকি চিঠি? তাহলে তো খুন হয়েছে নাকি? আমি তো ভাবলাম পাওনাদারদের কাছে থেকে গা ঢাকা দিয়েছে। না, ঠিক সেরকম মনে হচ্ছে না। অবশ্য ও গিয়ে আমাদের যে খুব একটা বড় রকমের ক্ষতি হয়েছে তা বলতে পারছি না। প্রশান্ত মোটামুটি চালিয়ে নিচ্ছে। পুলিশ কালকে এসেছিল, আমরা বিশেষ কোনো ইনফরমেশন দিতে পারিনি। মহিতোষ একটু চাপা টাইপের চরিত্র ছিল, ও কারোর সঙ্গে খুব একটা মেশামেশি করতো না। অভিনয়টা মোটামুটি ভালোই করতো, কিন্তু ওর ইচ্ছে ছিল প্রফুল্লতে মেন রোল করব, সে ক্ষমতা ওর ছিল না। ওর কোনো শত্রু ছিল না বলছেন? বলছি তো, শত্রুও না বন্ধুও না। জগন্ময় ভট্টাচার্য বলে আপনাদের এককালে এক অভিনেতা ছিলেন। ছিল, কিন্তু তাকে তো অনেকদিন আগেই ছাড়িয়ে দেওয়া হয়েছে। তার জায়গাতেই তো মহিতোষকে নেওয়া হয়েছিল, তাই না? তা বটে, এটা আপনি ঠিকই বলছেন, আমরা খেয়াল করিনি। এটা পুরনো ঠিকানা আছে, সে তো সেখানে এখন নাও থাকতে পারে। কৈলাসবাবু একটা ঘন্টা টিপলেন। পাশের ঘর থেকে একটি বছর 50-এর বয়স্কমান লোক এসে দাঁড়ালেন। এদের জগন্ময় ঠিকানাটা দিয়ে দাও তো। 1 মিনিটের মধ্যেই ঠিকানা এসে গেল। 27 নম্বর নির্মল বোস স্ট্রিট। লালমোহনবাবু বললেন, রাস্তাটা ওর জানা। আমরা উঠে পড়লাম। নির্মল বোস স্ট্রিট শ্যামবাজারেই একটা গলি। জগন্ময়বাবুর বাড়ির ঠিকানায় গিয়ে খোঁজ করে জানলাম ভদ্রলোক এখনও সেখানেই আছে। ফেলুদা চাকরের হাতে তার কার্ডটা পাঠিয়ে দিল। অল্পক্ষণের মধ্যেই আমাদের ডাক পড়ল। আমরা একটা তক্তাপোষ পাতা ঘরে গিয়ে হাজির হলাম। তাতে একটি রোগা রোগা কেন, রুগ্ন বললেই বোধহয় ঠিক বলা হবে, ভদ্রলোক বসে আছেন। আমরা ঘরে ঢুকতেও তিনি বসেই রইলেন। হঠাৎ আমার সঙ্গে ডিটেকটিভের কি প্রয়োজন পড়ল? ভদ্রলোক প্রশ্ন করলেন। ফেলুদা বলল, আপনি কি মহিতোষ রায়ের নামের এক অভিনেতাকে চিনতেন? চিনতাম বললে ভুল হবে। সে এলো আর আমি বরবাদ হয়ে গেলাম, এই চেনা। কিন্তু সে তো দেখছি উধাও হয়ে গেছে। উধাও নয়, খুব সম্ভবত খুন হয়েছে। খুন? অবশ্য আমার তাতে বুক ফেটে কান্না আসবে তা নয়। সে আমার ভাত মেরেছিল, সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ট্রুথ। তার মৃত্যুর আগে মহিতোষবাবু কতগুলো হুমকি চিঠি পেয়েছিলেন, সে ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন কি? আমি চিঠিগুলো লিখেছিলাম কিনা সেটাই জানতে চাইছেন তো? আপনার তার উপর এখনো যথেষ্ট আক্রোশ আছে দেখছি। সেটা আপনি কথাটা তুললেন বলে। মহিতোষ রায়ের ব্যাপারটা অতীতের ব্যাপার, এই নিয়ে আর আমার মাথা ঘামায় না। আমি তারপর দীপ্তি থিয়েটারে কাজ পেয়ে যাই, এখনো সেখানেই আছি। যা পাচ্ছি তাতে আমার চলে যায়। মদ ছেড়ে দিয়েছি, আমি 7-এও নেই 5-এও নেই। কেবলমাত্র একটা সমস্যা আছে, সে হলো হিপের কষ্ট। এছাড়া আমি দিব্যি আছি। মহিতোষের কথা আপনি মনে করিয়ে দিলেন বলে, নইলে আমি ভুলেই গিয়েছিলাম।
আপনি অনসরা ছাড়ার পর মহিতোষবাবুর সঙ্গে আপনার আর দেখা হয়নি? নো স্যার, একবারও না। এমনকি মঞ্চে পর্যন্ত ওকে দেখিনি। অনসারা থিয়েটার আমি যাই না। এরপর 3 মাস কেটে গেছে। এর মধ্যে মহিতোষবাবুর কোনো খবর পাওয়া যায়নি। তিনি যে আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন তাতে আর কোনো সন্দেহ নেই। অপ্সরা থিয়েটারে আরেকবার যাওয়া হয়েছিল ওখানে যদি কোনো খবর পাওয়া যায়, কিন্তু তাতে কোনো সুবিধা হয়নি। শুধু একটি খবর পাওয়া গেছে যে মহিতোষ রায়ের জায়গায় আরেকজন অভিনেতা বহাল হয়েছে। এর নাম সুধেন্দু চক্রবর্তী। ইনি প্রফুল্লতে অভিনয় করেছেন মহিতোষের জায়গায় এবং বেশ ভালো করেছেন। ফেলুদা এর মধ্যে মহিতোষ রায়ের সম্পর্কে আরও খবর নিয়েছে। ওর ছোট ভাই শিবতোষের সঙ্গে কথা বলে জেনেছে যে সে দাদার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। ফেলুদা জিজ্ঞেস করল, আপনার দাদার সঙ্গে আপনার বিরোধের কারণ কি শুধুই সম্পত্তি? শিবতোষবাবু বললেন, তার বেশি আর কারণের দরকার আছে কি? দাদা বাবাকে খোসামত করতেন, আমি সেদিকে যাইনি। খোসামত আমার ধাতে নেই। ছোট ছেলে বলে আমাকে সবসময় ছোট করে দেখা হয়েছে। বাবাও তাই করেছেন, দাদা তো বটেই। তাই আমি সম্পত্তি থেকে বঞ্চিত হলাম। এতে বিরোধের সৃষ্টি হবে, তাতে আর আশ্চর্য কি? কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল শিবতোষবাবুর এখনো পুরো মাত্রায় আক্রোশ রয়েছে দাদার উপর। ফেলুদা বলল, আপনি মহিতোষবাবুর মৃত্যুর সম্বন্ধে কোনো মন্তব্য করতে চান কি? এটা হয়তো আপনি বোঝেন যে তিনি যদি আততায়ের হাতে প্রাণ হারান তাহলে সে আততায়ী আপনি হওয়া কিছু আশ্চর্যের ব্যাপার নয়। আমি গত 5 বছর দাদার মুখ পর্যন্ত দেখিনি। তার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক চুকে গিয়েছিল, আর তার থিয়েটার জীবনের সঙ্গে আমার কোনো সম্পর্কই কোনোদিন ছিল না। যেদিন মহিতোষবাবু নিখোঁজ হন সেদিন সন্ধ্যেবেলা 6টা থেকে 8টার মধ্যে আপনি কি করছিলেন মনে করতে পারবেন? রোজ যা করি তাই করছিলাম। আমার বন্ধুদের সঙ্গে তাস খেলছিলাম। কোথায়? সর্দার শঙ্কর রোড, 11 নম্বর, অনুপম সেনগুপ্তর বাড়ি। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ফেলুদা এটা চেক করার জন্য সর্দার শঙ্কর রোডে শিবতোষবাবুর বন্ধুর বাড়িতে গিয়েছিল। তিনি বলে দেন যে তাদের বাড়িতে রোজ তাসের আড্ডা হয় এবং শিবতোষবাবু নিয়মিত আসেন। একটা বড় সাসপেক্টকে তাই ফেলুদাকে নাকচ করে দিতে হলো। পরদিন সকালে লালমোহনবাবু এসে বললেন, মশাই, এই কেসটা কোনো কষই নেই। আপনি মিথ্যে এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন। তার চেয়ে চলুন আমরা 3-4 জন্য কোথাও ঘুরে আসি। আমারও মাথায় একটা প্লট আসছে বলে মনে হচ্ছে, আর আপনিও মাথাটা একটু সাফ করে নিতে পারবেন। কোথায় যাবেন? ফেলুদা প্রশ্ন করল। দীঘা গেলে কেমন হয়? ওটা তো এখনো দেখাই হয়নি। বেশ, তাই হোক। আমারও মনে হয় এই কেসটা উদ্ধার হবে না। মহিতোষের হত্যাকারী আইনের হাত থেকে পার পেয়ে যাবে। আমরা পরদিনই দীঘাকে হাজির হলাম। টুরিস্ট লজে বুকিং ছিল। দিব্যি আরামে থাকা যাবে বলে মনে হলো। তার উপর সমুদ্রের স্নান। লালমোহনবাবু একটা নতুন লাল সুইমিং কস্টিউম কিনে এনেছিলেন। দীঘাতে কলকাতার খবরের কাগজ আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। 3 দিনের দিন আনন্দবাজারটা হাতে নিয়েই প্রথম পাতা দেখেই ফেলুদা লাফিয়ে উঠল। সর্বনেশে খবর। কি ব্যাপার মশাই? লালমোহনবাবু আর আমি একসঙ্গে বলে উঠলাম, অপ্সরা থিয়েটারের প্রধান অভিনেতা খুন। বলল ফেলুদা, কি আরম্ভ হয়েছে বলতো দেখি। খবরটা পড়ে দেখলাম। বলেছে অপ্সরা থিয়েটারের প্রধান অভিনেতা নেপাল লাহিড়ী 2 দিন আগে থিয়েটারের পর ট্যাক্সিতে বাড়ি ফিরছিলেন। পথে এক বন্ধুর বাড়িতে যাবেন বলে ট্যাক্সি থেকে নামেন। বন্ধুর বাড়ি একটা গলির মধ্যে। সেই গলিতেই তাকে ছোড়া মেরে খুন করা হয়। পুলিশে খবর দেওয়া হয়েছে, তারা তদন্ত চালাচ্ছে। নেপালবাবুর স্ত্রী ও একটা 12 বছরের ছেলে আছে। তারা এ বিষয়ে কোনো আলোকপাত করতে পারেননি। তাহলে কি হবে? লালমোহনবাবু প্রশ্ন করলেন।
তাহলে একবার আপনাকে যেতে হবে অপ্সরা থিয়েটারে কিছু জিজ্ঞাসাবাদ করতে। কেন? আমাকে কেন? কারণ আমার পাটায় আজকে একটা চোট পেয়েছে সমুদ্র স্নান করতে গিয়ে। কালকে এটার ভালো রকম ব্যথা হবে বলেই মনে হচ্ছে। তাহলে চলুন, আজই ফেরা যাক। কলকাতায় গিয়ে চুন হলুদ দিয়ে পাটা বেঁধে ফেলবেন। আপনি পারবেন তো আমার ভূমিকা নিতে? একদিন যখন আপনার সঙ্গে রয়েছি তখন কিছুটা জ্ঞান গম্যি তো হয়েছে। আমরা সেদিনই কলকাতায় ফিরে এলাম। কথা হলো পরদিন সকাল 9টায় লালমোহনবাবু আমাদের বাড়ি আসবেন। ফেলুদা তাকে কিছুটা তালিম দিয়ে দেবে। তারপর 10টা নাগাদ আমরা দুজনে যাব অপ্সরা থিয়েটারে। পরদিন সকালে ফেলুদার কাছে তালিম নিয়ে আমরা ঠিক 10টায় পৌঁছে গেলাম অপ্সরা থিয়েটারে। লালমোহনবাবু গদগদভাবে বললেন, আমার অনেক দিন আফসোস ছিল যে তোমার দাদাকে আর একটু সক্রিয়ভাবে সাহায্য করতে পারি কিনা। এবার তার সুযোগ এসেছে। ভদ্রলোক আজ পাঞ্জাবির বদলে প্যান্ট শার্ট পরে এসেছে। বললেন, এতে কাজটা অনেকটা চটপট হয়। ওভারনাইট কার্ড ছাপিয়ে নিলাম আমার নামে। দেখতে কেমন হয়েছে? কার্ড নিয়ে দেখি তাতে ইংরেজিতে লেখা লালমোহন গাঙ্গুলি রাইটার। দিব্যি হয়েছে, আমি বললাম। দারোয়ানের হাতে একটা কার্ড ম্যানেজারের কাছে পাঠিয়ে দেওয়া হলো। 3 মিনিটের মধ্যে আমাদের ডাক পড়ল। কৈলাসবাবুকে দেখে মনেই হলো না উনি আমাদের চিনতে পেরেছেন। বেশ রুক্ষভাবেই বললেন, শুনুন, আমার এখানে এখন বিশেষ গোলমাল। আপনি যদি নতুন নাটক নিয়ে এসে থাকেন তো অন্য সময় আসবে, এ কটা দিন বাদ দিন। লালমোহনবাবু জিভ কেটে বললেন, নতুন নাটক নয় স্যার, আমি এসেছি প্রদোষ মিত্রের তরফ থেকে প্রাইভেট ইনভেস্টিগেটর হয়ে। উনি অসুস্থ, তাই নিজে আসতে পারলেন না। উনি এর আগে মহিতোষ রায়ের ব্যাপারে একবার আপনার সঙ্গে দেখা করেছিলেন, তখন আমিও এসেছিলাম ওর সঙ্গে। হ্যাঁ, মনে পড়েছে। তা আপনি কি জানতে চাইছেন? খবরের কাগজে যা বেরিয়েছে তার বেশি কিছু বলার নেই। একটা প্রশ্ন ছিল, নেপাল বাবুও কি মহিতোষ বাবুর মতো হুমকি চিঠি পেয়েছিলেন? পেয়েছিল, তবে সে বিষয়ে প্রথম কদিন চেপে রেখেছিল, কোনো পাত্তা দেয়নি। তারপর 3 দিন আগে আমাকে প্রথম বলে চিঠি পাচ্ছিল প্রায় 10 দিন থেকে। সে চিঠি কি আপনি দেখেছেন? 2-3টে দেখেছি, গোটা গোটা অক্ষরে লেখা। হুমকি চিঠি যেরকম হয় সেরকমই আর কি। আমি ওকে সাবধান থাকতে বলি, কিন্তু নেপাল মঞ্চে হিরো সাজতো বলে নিজেকেও একটা হিরো বলে মনে করতো। সে বলে এসব হুমকিকে আমি ঘাবড়াই না। তিনি থাকতেন কোথায়? নকুলেশ্বর ভট্টাচার্য লেনে, 27 নম্বর। উনি কি বিবাহিত ছিলেন? হ্যাঁ। এই কাগজে লিখেছে উনি এক ওর বন্ধুর বাড়ি যাবেন বলে ট্যাক্সি থেকে নেমেছিলেন। এই বন্ধুটি কি আপনি জানেন? গলিতে বাড়ি বলে যখন বলেছেন তখন শশধর চাটুর্যের বলে মনে হয়। সেও অভিনেতা, রূপম থিয়েটারে অভিনয় করে। অপ্সরা থিয়েটারে ওর কোনো শত্রু ছিল না? সে আর আমি কি করে বলবো বলুন। প্রধান অভিনেতাকে সকলেই ঈর্ষা করে। সে অর্থে শুধু আমাদের থিয়েটার কেন, অন্য থিয়েটারে নেপালের শত্রু ছিল। তাকে সরাতে পারলে আমার থিয়েটার কানা হয়ে যাবে, এটা অনেকেই জানতো। আপনাদের থিয়েটার কি তাহলে এখন বন্ধ? আজ প্রফুল্লর লাস্ট শো ছিল, সেটা আর হবে না। আমরা তো নতুন নাটক আলমগীরে নামাবো বলে তোড়জোড় করছিলাম। নাম ভূমিকায় তো নেপালেরই কথা ছিল। এখন অন্য অ্যাক্টরকে ট্রাই করা হচ্ছে। একজন নতুন লোক এসেছে। কেমন? মন্দ নয় বোধ হয়। দাড়ি গোফ নিয়ে আলমগীর সাজবার চেহারা নিয়ে চলে এসেছে। তার মেকআপ লাগবে না। এবার আমার একটা কথা মনে পড়ল। বললাম, এখানকার মেন অ্যাক্টরদের বাড়ির ঠিকানাগুলো নিয়ে নিন। ফেলুদা হয়তো ওদের কারোর সঙ্গে কথা বলতে চাইবে। হ্যাঁ, এটা ঠিক বলেছ, বললেন লালমোহনবাবু। কৈলাসবাবুকে বলতে আবার ঘন্টা টিপে ওর সেক্রেটারিকে আনিয়ে আমাদের সব নাম ঠিকানাগুলো জানিয়ে দিলেন।
যেই বন্ধুর বাড়িতে সেদিন নেপালবাবু যাচ্ছিলেন তিনি কোথায় থাকেন বলতে পারেন? কাগজে দেখেননি? কোনটা হয়েছে মতি মিস্ত্রি লেনে, কাজেই তিনিও সেখানেই থাকতেন। আমরা ভদ্রলোককে আর বিরক্ত করলাম না, উঠে পড়লাম। একবার মতি মিস্ত্রি লেনে শশধর চাটুর্যের বাড়ি যাওয়া দরকার। মতি মিস্ত্রি লেনে 3 জনের বেশি লোক পাশাপাশি হাঁটতে পারে না। আমরা গাড়ি বড় রাস্তায় দাঁড় করিয়ে গলির দিকে এগোলাম। মোড়ে একটা পানবেড়ির দোকান। মালিককে জিজ্ঞেস করতে বলে দিল শশধর চাটুর্যের 3 নম্বর বাড়িতে থাকেন। 3 নম্বরের দরজায় টোকা মারতে একজন ভদ্রলোক দরজাটা খুললেন। কাকে চায়? আমরা শশধর চাটুর্যের খোঁজ করছিলাম। আমি সেই লোক, আপনাদের প্রয়োজন? লালমোহনবাবু একটা কার্ড বের করে দিতে ভদ্রলোকের চোখ জলজল করে উঠল। আপনি কি সেই বিখ্যাত রহস্য রোমাঞ্চ কাহিনীর লেখক? লালমোহনবাবু একটু বিনয় করলেন। বিখ্যাত কিনা জানি না, তবে আমি সেই লেখক। আরে বাবা, আপনার সব বই যে আমার পড়া। তা হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করে? আমি এসেছি আমার বন্ধু গোয়েন্দা প্রদোষ মিত্রের তরফ থেকে। তার নামও তো শুনেছি। আপনারা ভেতরে আসুন, ভেতরে আসুন। এতক্ষণে ঘরের ভেতরে ঢুকলাম আমরা। একটা তক্তা পোষেই প্রায় ঘরটা ভরে গেছে, তবে তার সঙ্গে 2টো কাঠের চেয়ার রয়েছে। লালমোহনবাবু চেয়ারে বসলেন। আপনার বন্ধুর খুনের ব্যাপারে আমরা তদন্ত করছি, সে সম্বন্ধে আপনি যদি কিছু বলতে পারেন আর কি। আমি আর কি বলবো, সে আমার বাড়িতে ঢোকার আগেই খুন হয়। পাড়ার একটা ছেলে আমাকে খবর দেয়। 22 বছর হলো আমাদের বন্ধুত্ব, যদিও রাইভাল থিয়েটারে আমরা অভিনয় করতাম একসঙ্গে। ওর কোনো শত্রু ছিল বলে জানেন? নেপালের শত্রু থাকবে না? সে এত বড় একটা হিরো, অন্য সব অভিনেতার সে ঈর্ষার পাত্র, তার তো শত্রু থাকবেই। বিশেষ কারোর নাম মনে পড়ছে না? তা পড়ছে না, তবে সেরকম কোনো নাম নেপাল করেনি। সে কাউকে বিশেষ তোয়াক্কা করতো না, একটু বেপরোয়া গোছের লোক ছিল। তার পেশায় তার সমকক্ষ খুবই কম ছিল। অন্য বহু থিয়েটার তাকে অনেক টাকার লোভ দেখিয়েছে, কিন্তু অপ্সরায় তার অভিনয় জীবনের শুরু বলে সে আর কোথাও যায়নি। তিনি যে হুমকি চিঠি পাচ্ছিলেন সে কথা আপনাকে বলেছিলেন? বলেছিল বইকি, কিন্তু সে পাত্তাও দেয়নি। এক নাম করা জ্যোতিষী তাকে বলেছিল সে 82 বছর বাঁচবে। সেটা সে বিশ্বাস করত। বলতো ওই বয়স অবধি সে অভিনয় চালিয়ে যাবে আর মঞ্চের ওপর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। শশধরবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এর বেশি আমার আর কিছু বলার নেই জানেন, আর আমার মন মেজাজও ভালো নেই। আপনারা বরং আসুন। আমরা উঠে পড়লাম। এক সকালের পক্ষে অনেক কাজ হয়েছে মনে করে আমরা বাড়ির দিকেই রওনা দিলাম। ফেলুদাকে সব রিপোর্ট করতে হবে। ফেলুদা সব শুনে টুনে লালমোহন বাবুর খুব তারিফ করল। বলল, আরে আপনি তো একেবারে পেশাদার গোয়েন্দার মতন কাজ করেছেন। যেটা বাকি রইল সেটা হচ্ছে অপ্সরা থিয়েটারের অন্য প্রধান অভিনেতাদের জেরা করা, বিশেষ করে টপ অভিনেতা যাদের সঙ্গে নেপাল লাহিড়ীর বন্ধুত্বও ছিল এবং রেশারেশিও ছিল। তোমার পা কি বলে? আমি জিজ্ঞেস করলাম। এখনো নষ্ট নরম চরণ, আরো 2 দিন অন্তত লাগবে শাড়িতে। ও ভালো কথা। অভিনেতাদের সঙ্গে যখন কথা বলবেন তখন নতুনটিকেও বাদ দেবেন না কিন্তু। না না, তা তো নয়। লালমোহনবাবু ফেলুদার কাজটা করে খুব খোশ মেজাজে ছিলেন। বললেন, এক নতুন অভিজ্ঞতা হলো। আসলে আপনার কাজটা যত কঠিন বলে মনে হয় তত কঠিন নয়। কঠিন কেবল রহস্য উদ্ঘাটন। তা বটে, তা বটে। সেটা এখনো পারবো না নিশ্চয়ই। আর সেরকম
দাবিও করছি না, তবে একটা কথা বলতে পারি, আজ ওখানে আমাকে দেখলে আপনি চিনতেই পারতেন না। বটে? 100%। ওখানে কি মহড়া চলছে? আমি বললাম, চলছে বোধহয়, কয়েকদিনের মধ্যেই তো আলমগীর শুরু হবে। তাহলে ম্যানেজারকে ফোন করে কোন সময় গেলে সকলের সঙ্গে দেখা হবে এবং কথা বলা যাবে সেটা জেনে নেবে। পুলিশ দেখলি? ওই না তো। আছে নিশ্চয়, কাগজে তো লিখছে তারা তদন্ত চালাচ্ছে। একবার ইন্সপেক্টর ভৌমিককে ফোন করব, তার আন্ডারে কেসটা পড়বে বলে মনে হচ্ছে। ইন্সপেক্টর ভৌমিকের সঙ্গে কথা বলে ফেলুদা জানালো যে পুলিশ একটা গুন্ডার দলকে সন্দেহ করছে। নেপালবাবু নাকি একটা সোনার ঘড়ি ছিল হাতে, সেটা খুনের সময় আর পাওয়া যায়নি। খুবই দামি ঘড়ি, এবং সেটাই হয়তো খুনের কারণ হতে পারে। ফেলুদা বলল, তাহলে থিয়েটারের সঙ্গে এই খুনের কোনো সম্পর্কই নেই বলছেন? তাতে ভৌমিক বললেন ওর তাই ধারণা। একটা গুন্ডার দল কিছুদিন থেকেই নাকি ওই অঞ্চলে উৎপাত করছে। তারা প্রায় সকলেই দাগি আসামি। ছুরিটা নেপালবাবুর গায়েই বিঁধেছিল, কিন্তু তাতে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। সবশেষে ভৌমিক বললেন তিনি আশা করছেন দিন দিনেকের মধ্যেই কেসটার একটা দিশা পাওয়া যাবে। এবার আর আপনাকে কোনো ভূমিকা নিতে হবে না, বললেন ভদ্রলোক। ফেলুদা টেলিফোনটা রেখে দিল। ম্যানেজারকে ফোনটা করে নে, এই অভিনেতাদের একবার জেরা করাটা খুব দরকার। আমি তখনই অনসার থিয়েটারে ফোন করলাম। বার তিনেক ডায়াল করবার পর লাইন পেলাম। ম্যানেজার বললেন পুলিশ এক দফা জেরা করে গেছে সকলকে, তবে আপনারা যদি আবার করতে চান তাহলে বুধবার সকালে 10:30টায় আসুন। সেদিন 11টায় রিহার্সাল আছে, আপনাদের আধ ঘন্টায় কাজ শেষ করতে হবে। আমি ফোনটা নামিয়ে রাখার পর ফেলুদা বলল, টপ 3 জন আর ওই নতুন অ্যাক্টরকে জেরা করলেই হবে। বুধবার 10:30 আগেই আমরা পৌঁছে গেলাম অনসার থিয়েটারে। ফেলুদাকে দেখে এসেছি তার আজও পায়ে ব্যথা রয়েছে। লালমোহনবাবু আজ আরও স্মার্ট, তার হাঁটা চলার এবং কথা বলার ঢং বদলে গেছে। আমরা প্রথমে ম্যানেজারের সঙ্গে দেখা করে বললাম যে আমরা 3 জন টপ অভিনেতার আর নতুন অ্যাক্টরকে প্রশ্ন করতে চাই। তাহলে ধরণীকে দিয়ে শুরু করুন। ধরণী সান্নাল, সে এখানকার সিনিয়র মোস্ট আর্টিস্ট। 26 বছর হলো কাজ করছে। আমাদের জেরার জন্য ম্যানেজারের পাশের ঘরটা খালি করে দেওয়া হলো। ঘরে একটা সোফা আর 3টে চেয়ার রয়েছে। একজন বছর 50-এর ভদ্রলোক এসে ঢুকলেন। সিংহের কেশরের মতো চুল তার বেশিরভাগই, সাদা ঢুলুঢুলু চোখ, গায়ের রং মাঝারি। আমার নাম ধরণী সান্যাল, বললেন ভদ্রলোক। আপনারা গোয়েন্দা? ও ইয়েস, ইংরেজিতে বললেন লালমোহনবাবু। আমরা নেপাল লাহির ব্যাপারে তদন্ত করতে এসেছি। নেপাল হুমকি চিঠি পাচ্ছিল, বললেন ধরণীবাবু। তাকে বললাম সাবধান হতে, সে কথা কানেই তুলল না। এর মধ্যে গেছে মতি মিস্ত্রি লেনে। আরে বাবা, বন্ধুর সঙ্গে কদিন না হয় নাই দেখা করলে, আমি তোকে পুলিশে খবর দিতে বলেছিলাম, কিন্তু ও গাই করেনি। ঠিক এরকমই হয়েছিল আমাদের আর এক অভিনেতার, মহিতোষ রায়। অবশ্যই মহিতোষের মৃত্যুটা থিয়েটারের পক্ষে অত বড় লস নয়। নেপালবাবুর কোনো শত্রু ছিল বলে জানেন? থিয়েটারের টপ পজিশনে বসে থাকলে তার শত্রু থাকবেই। মানুষের 6 রিপুর মধ্যে একটি হলো মৎসর্য। নেপালের শত্রু থাকবে না? তবে যদি জিজ্ঞেস করেন কোন শত্রু এই কুকীর্তি করেছে বা শত্রু ছাড়া অন্য কেউ করেছে কিনা, তা বলতে পারবো না। যেদিন খুন হয় সেদিন সন্ধ্যাবেলা আপনি কি করছিলেন? কালী কিঙ্কর ঘোষের বাড়িতে কীর্তন শুনছিলাম। ইচ্ছে হলে যাচাই করে নিতে পারেন। ঠিক আছে। এবার এলেন দীপেন বোস। বছর 45 বয়স, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, ঠোঁটের কোণে একটা সিগারেট, দাড়ি গোঁফ নেই। ভদ্রলোক প্রথমেই বললেন, আমি আর নেপাল প্রায় একসঙ্গেই অপ্সরা থিয়েটারে জয়েন করি। সে ছিল জাত অভিনেতা, আমারও অ্যাম্বিশন ছিল, কিন্তু দেখলাম নেপালের সঙ্গে পেরে উঠব না। তাতে আপনার মনে ঈর্ষা জাগেনি?
তা জেগেছে বই কি, বিলক্ষণ জেগেছে। অনেকদিন মনে মনে ভেবেছি এই লোকটা আমার পথের কাঁটা হয়ে রয়েছে, এটাকে সরানো যায় না। এই চিন্তাকে কার্যে পরিণত করার ইচ্ছে হয়নি কোনোদিনও? পাগল, আমরা ছাপোষা লোক, আমাদের দিয়ে কি খুন খারাপ হয়? নাটক করি, এই নানা রকম নাটকীয় চিন্তা মাথায় আসে, ব্যাস এই পর্যন্ত। যেদিন খুনটা হয় সেদিন সন্ধ্যাবেলা আপনি কি করছিলেন? বায়োস্কোপ দেখছিলাম, তবে প্রমাণ দিতে পারবো না। টিকিটের অর্ধাংশ আমি কখনোই রাখি না। কি ছবি দেখলেন? মনের মানুষ। কেমন লাগলো? 3rd ক্লাস। ঠিক আছে, আপনি আসতে পারেন। তৃতীয় অভিনেতার নাম ভুজঙ্গ রায়। এর বয়স 50-এর ওপর। চোখা নাক, চোখ কোটরে বসা, গাল তোবড়ানো, মাথার চুল পাতলা হয়ে এসেছে। আপনার সঙ্গে নেপালবাবুর সদ্ভাব ছিল? এই থিয়েটারের নেপালি ছিল আমার সবচেয়ে বড় বন্ধু। এর চেয়ে বড় ট্র্যাজেডি থিয়েটার মহলে অনেক দিন হয়নি। নেপাল ছিল আশ্চর্য অভিনেতা। আমার সঙ্গে কোনোদিনও ক্ল্যাশ হয়নি, কারণ ও করতো নায়কের রোল আর আমি করতুম ক্যারেক্টার পার্ট। উনি হুমকি চিঠি পাচ্ছিলেন সেটা আপনাকে বলেছিলেন? প্রথম দিনই আমি ওকে ওয়ার্নিং দিই, এসব চিঠি উড়িয়ে দিয়ে না, আর বিশেষ করে মতি মিস্ত্রি লেনে কিছুদিন যাওয়া বন্ধ করতে। ও পাড়াটা নটোরিয়াস, কে কার কথা শোনে। নেপালের বিশ্বাস ছিল তার আয়ু 82 বছর, সেটা কেউ খণ্ডাতেই পারবে না। তাহলে আপনার ধারণা গুন্ডার হাতেই তার মৃত্যু হয়েছে? তাই তো মনে হয়, কারণ তার দামি ঘড়িটাও তো পাওয়া যায়নি। সোনার ওমেগা ঘড়ি, দাম ছিল 7,000 টাকা। ভুজঙ্গবাবুকে ছেড়ে দিলাম, উনি আমাদের ধন্যবাদ দিয়ে চলে গেলেন। এবার এলেন নতুন অভিনেতা, নাম সুধেন্দু চক্রবর্তী। প্রথম দেখে একটু হকচকিয়ে যেতে হয়, কারণ মোগলাই দাড়ি আর গোঁফ দেখে মনে হয় উনি মেকআপ নিয়ে রয়েছেন। বললেন অপ্সরা থিয়েটারের আলমগীর হচ্ছে শুনেই তিনি দাড়ি রাখতে আরম্ভ করেন। আপনি এর আগে কোথায় অভিনয় করতেন? লালমোহনবাবু প্রশ্ন করলেন। কোথাও না, 2-1টা অফিস ক্লাবে করেছি। আমার প্লাইউডের ব্যবসা ছিল, তবে অভিনয় আমার নেশা। আর কিছু না করার থাকলে আমি নাটকের বই খুলে পার্ট মুখস্থ করে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতাম। এখন অবশ্য আর তার দরকার পড়ে না। আপনি কি আলমগীরের পাঠ পেয়ে গেছেন? সে বিষয়ে সন্দেহ নেই, তবে কোন পার্ট সেটা এখনো স্থির হয়নি। মেন পার্টও হতে পারে। আপনি থাকেন কোথায়? পার্ক স্ট্রিটে। ব্যবসা কি এখন ছেড়ে দেবেন? হ্যাঁ, অ্যাক্টিংই আমার ধ্যান ছিল, সুযোগ পাইনি বলে ব্যবসা চালাচ্ছিলাম। ফেলুদাকে যাতে ঠিকভাবে রিপোর্ট দিতে পারি, তাই আমি কথোপকথনটা টেপ রেকর্ড করে নিচ্ছিলাম। বুঝতে পারছিলাম লালমোহনবাবু প্রশ্নগুলো করছিলেন নিজেকে ফেলুদা হিসেবে কল্পনা করে। এটা আমাদের কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। সুধেন্দুবাবুকে আর একটাই প্রশ্ন করার ছিল, আপনার সঙ্গে নেপালবাবুর আলাপ হয়েছিল? সামান্য, তবে ওর অভিনয় আমি আগে অনেক দেখেছি, খুব ভালো লাগতো। ফেলুদা খুব মন দিয়ে আমাদের রিপোর্ট শুনল, তারপর বলল, আমার অ্যাবসেন্সে তো তোরা বেশ চালিয়ে নিতে পারছিস। লালমোহনবাবু বললেন, প্রশ্ন করাটা খুব একটা বুদ্ধি লাগে না, আসল কথা হচ্ছে উত্তরগুলো থেকে কি বোঝা গেল। আমি তো মশাই এখন যেই তিমিরে সেই তিমিরেই। আর গুন্ডা যদি মেরে থাকে লাহিড়িকে, তাহলে তো পুলিশ তার কিনারা করবেই। গুন্ডারা হুমকি চিঠি দিয়ে খুন করে না। তা বটে, তা আপনার কি মনে হয় নেপাল লাহিড়ি আর মহিতোষ রায়কে একজন লোকই খুন করেছে? একজন বা একই দল, সেটাই তো স্বাভাবিক। কিন্তু মোটিভটা? ধরুন যদি অন্য থিয়েটারের লোক খুনটা করে থাকে, সেখানে তো স্পষ্ট মোটিভ রয়েছেই। অপ্সরা থিয়েটারে এখন টপ 2জন অভিনেতাই চলে গেল, ওদের আবার মাথা তুলে দাঁড়াতে কি কম সময় লাগবে? ফেলুদার পায়ে এখনো বেশ ব্যথা, বোধহয় এক্স-রে করতে হবে। ব্যান্ডেজ বাঁধা পা কফি টেবিলের ওপর তুলে দিয়ে ও সোফায় হেলান দিয়ে বসেছিল। বলল,
তোরা তো অনেক কাজ করলি, এবার আমায় একটু নিরিবিলিতে কাজ করতে দে। কি কাজ করবে তুমি? চিন্তা কর, একটা আলোর আভাস দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে, সেটা আরো উজ্জ্বল হওয়া দরকার। লালমোহনবাবু বললেন, আপনি ভাবুন, আমি আপনাকে কোনো রকমও ডিস্টার্ব করব না, 1 কাপ চা খাবো শুধু। তপেশ ভাই, ভেতরে একটু বলে দিয়ে এসো না। ফেলুদা দেখলাম ভ্রুকুটি করে চোখ পুজে ফেলেছে। শেষটায় কি ও ঘরে বসেই রহস্য সমাধান করে ফেলবে নাকি? কিছুক্ষণ চুপ করে থেকে ও একটা প্রশ্ন করল, এইসব অভিনেতাদের সঙ্গে যে কথা বললি, এদের কারোর মধ্যে কোনো বাতিক লক্ষ্য করলি? আমি বললাম, ভুজঙ্গ রায় নসিনা, ধরণী সান্যাল বিড়ি খান, আর সুধেন্দু চক্রবর্তী মশলা খান। গুড। আবার কিছুক্ষণের নিস্তব্ধতা। ইতিমধ্যে শ্রীনাথ লালমোহনবাবুকে চা এনে দিয়েছেন। ভদ্রলোক বেশ তৃপ্তি সহকারে পান করছেন। আমি একটা পত্রিকার পাতা উল্টে যেতে লাগলাম। ফেলুদার কাছে নানান রকম পত্রিকা আসে, তার বেশিরভাগই অবশ্য ওয়েস্ট পেপার বাক্সে চলে যায়। মিনিট 5 নিস্তব্ধতার পর ফেলুদার দিকে চেয়ে দেখি ও চোখ খুলেছে, আর সেই চোখ জল জল করছে। লালমোহনবাবু, চাপা স্বরে বলল ফেলুদা, এই যে সুধেন্দু চক্রবর্তী, ইনি কি মাঝারি হাইটের ভদ্রলোক? হ্যাঁ। ফর্সা রং? হ্যাঁ, ফর্সাই রং। বছর 40-45 বয়স? ওরে বাবা, হ্যাঁ, কিন্তু আপনি ওকে চেনেন নাকি? শুধু আমি নই, আপনারাও চেনেন। হ্যাঁ, বলেন কি? এবার কি তাহলে ঘরে বসেই রহস্য উদ্ঘাটন হয়ে গেল? দাঁড়ান, আগে ইন্সপেক্টর ভৌমিককে একটা ফোন করি। আমি ফেলুদার হয়ে নাম্বারটা ডায়াল করে ফোনটা ওর দিকে এগিয়ে দিলাম। ফেলুদা বলল, হ্যালো, হ্যাঁ হরিদাসবাবু, আমি প্রদোষ মিত্র বলছি। শুনুন, ওই অপ্সরা থিয়েটারের মামলাটা আমার মনে হয় গুন্ডাদের পেছনে সময় নষ্ট না করাই ভালো, কারণ আমি জেনে গেছি কে খুনটা করেছে। আমি তো জলৎ শক্তিরহিত, তাই আপনাকে একটু আসতে হবে কষ্ট করে। আমি 99% শিওর ঘন্টাখানেকের মধ্যেই এলে হবে। ফেলুদা ফোনটা রেখে দিল। আমরা ওর মুখের দিকে চেয়ে রয়েছি। খুব জানতে ইচ্ছা করছে, তাই না? ঠিক আছে, তোদের আর সাসপেন্সে রাখবো না। ব্যাপারটা জলের মতো সোজা, অথচ জিডিপির মতো প্যাঁচালো। একটা কথা বলতেই হবে, হ্যাটস অফ টু দ্য মার্ডারার। আশ্চর্য ফোন দিয়ে এটেছে। ফেলু মিত্রের পর্যন্ত ধোকা লেগে গেছিল। আসলে এটা স্রেফ ঈর্ষার ব্যাপার। নেপাল লাহিড়িকে সরিয়ে প্রধান অভিনেতার স্থান দখল করার চেষ্টা, তার জন্যই খুন। কিন্তু মহিতোষ রায়? তিনি খুন হননি। হ্যাঁ? না, তিনি এমনভাবে ঘটনাটাকে সাজিয়েছেন, হুমকি চিঠি থেকে আরম্ভ করে, যাতে মনে হয় তিনি খুন হয়েছে। আসলে তিনি এখনো জীবিত এবং বহাল তবিয়তে রয়েছেন, ছদ্মবেশে এবং নতুন ঠিকানা। লেকে গিয়েছিলেন তিনি শুধু মশলার কৌটোটা ফেলে আসতে, তারপর গা ঢাকা দিলেই লোকের সন্দেহ হবে যে তিনি খুন হয়েছে, এবং তার মৃতদেহ লেকের জলে ডুবে রয়েছে। এই আশ্চর্য মাথা মাটে লোকটার। তারপর 3 মাস দাড়ি গোফ গজিয়ে অপ্সরা থিয়েটারে আগমন। দাড়ি গোফে মানুষের চেহারা একদম বদলে যায়, তাই আপনারা চিনতে পারেননি। অপ্সরাতে অভিনেতা দরকার, সুতরাং ওকে না নেওয়ার কোনোই কারণ নেই, বিশেষত যখন সুপুরুষের চেহারা আর কণ্ঠস্বর ভালো। তাহলে আপনি কি বলতে চাইছেন এই সুধেন্দু চক্রবর্তী? ইয়েস স্যার। মশলার অভ্যেস এখনো যায়নি, যদিও আপনাদের সামনে খেয়ে লোকটা কাঁচা কাজ করেছে। যাই হোক, তার প্ল্যান একেবারেই 16 আনা সফল হতো যদি না আপনারা আমাকে সাহায্য করতেন। লোকটা একটা পাকা খুনি বনে গিয়েছে।
স্রেফ উচ্চাভিলাষের বসে। আংটি চুরিটা অবশ্য স্রেফ ভাওতা, কিন্তু ফেলু মিত্তিরকে তো সে চেনে না। আমার কাছে এসে যে কত বড় ভুল করেছে এবার সে বুঝতে পারে। ফেলুদা যে ব্যাপারটা ঠিকই ধরেছিল সেটা অবশ্যই পরদিনই ইন্সপেক্টর ভৌমিকের টেলিফোনে জানা গেল। লালমোহনবাবু আমাকে আলাদা পেয়ে বললেন, তোমার দাদার সঙ্গে আমাদের তফাৎটা কোথায় সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। কোথায় তফাৎ? লালমোহনবাবু তার টাকের ওপর ডান হাতের তর্জনীর ডগা দিয়ে টোকা মেরে বললেন, মাথায়।